বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সিনহা হত্যার ৩৮ দিন পর মন্ত্রণালয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি, উপস্থাপন করা হবে আদালতে। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ একজনের অবস্থার উন্নতি, বাকি 10 জনই সংকটাপন্ন। হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি, আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর। অভিযানের প্রতিবাদে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত বন্ধ, ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা। এবং যানবাহনের গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষার বিষয়ে জানেন না চালক, বাড়ছে বিস্ফোরণ ঝুঁকি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবর। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে বিস্তারিত এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী জানান, প্রতিবেদনটি আদালতে দাখিল করা হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই উদ্যোগও নেওয়া হবে। এ সময় দুই বাহিনীর মধ্যে কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি। এর আগে দুপুরে প্রতিবেদন জমা দিতে সচিবালয়ে যান কমিটির প্রধান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান ও কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদ। দীর্ঘ এই তদন্তে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ মোট ৬৮ জনের সাক্ষ্য গ্রহণ করে কমিটি। সহকর্মী হাসিব মাহমুদ শাহ এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন। আলোচিত এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আজ, সেখানে ছিলেন তিনি। আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাসিব মাহমুদ শাহ, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় মন্ত্রী কিংবা তদন্ত দলের প্রধান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে কি বলেছেন একটু বিস্তারিত আগে জানতে চাই। ধন্যবাদ। আমি কয়েকটি বিষয় আগে একটু পরিষ্কার করতে চাই। এখানে যে তদন্ত প্রতিবেদনটি দেওয়া হয়েছে, সেই তদন্ত প্রতিবেদনের সবাই কিন্তু উপস্থিত ছিল। 4 সদস্যের তদন্ত কমিটির দল সবাই উপস্থিত ছিল। আর তারা কিন্তু সকালে এসে পড়েছে। পরবর্তীতে মন্ত্রী যখন বেলা 12টার দিকে সচিবালয়ে আসেন, তারপর পরই মন্ত্রণালয়ের সভা করতে তারা সেই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে। এবং এখানে আরেকটি বিষয়, হস্তান্তরের সময় আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে ছিলাম এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম আসলে এই বিষয় সম্পর্কে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন সেটি হলো যে আজকে এই তদন্ত প্রতিবেদন পেয়েছেন, এই তদন্ত প্রতিবেদনের পর তারা তদন্ত প্রতিবেদনে কি কি রয়েছে সেটি তারা দেখবেন। পরবর্তীতে তিনি বলেছেন যদি আদালত চাইলে তারা এই সুপারিশ মালা এবং এই তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করবেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এক্ষেত্রে দুই বাহিনীর কোনো দূরত্ব রয়েছে কিনা। তারা বলেছেন না, এই মুহূর্তে দুই বাহিনীর কোনো দূরত্ব নেই, কারণ ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু যখন এই দুটি বাহিনীকে নিয়ে কাজ শুরু হয় এবং পুলিশের প্রধান এবং সেনাবাহিনীর প্রধান দুজনেই কিন্তু ঘটনাস্থলে গিয়েছিল, সেজন্য তারা দাবি করছেন এই ঘটনার মধ্যে কোনো দুটি পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর যে বিরোধের কথা বলা হচ্ছে সেটি তিনি একদমই উড়িয়ে দিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় নিশ্চিত করেছেন, এই তদন্ত কমিটি গঠন করা হয় যে এই ঘটনার কারণটি কি এবং এই ঘটনার যে সুপারিশগুলো ভবিষ্যতে যেন না হয়, সেই কি কি সুপারিশ তারা দিতে পারে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে চেয়েছিল। এবং তদন্ত কমিটি হাসিব মাহমুদ শাহ, এই যে প্রতিবেদনটি যেটি ৩৮ দিন পর দেয়া হলো, সেখানে 13টি সুপারিশ রয়েছে। ৮০ পৃষ্ঠার প্রতিবেদন, 13টি সুপারিশ রয়েছে। কি কি ধরনের সুপারিশ রয়েছে কোনো আভাস পাওয়া গেল? 4 জন সদস্য সেখানে ছিলেন, কথা বলতে পেরেছেন? বাসা, আমরা তদন্ত কমিটির যে প্রধান তার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম প্রতিবেদনে কতটি সুপারিশ রয়েছে। দুজনের প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি আমাদের কাছে প্রকাশ করেননি। তারা বলছে এই বিষয়টি তারা পরে জানাবেন। এখানে 13 দফা যে সুপারিশ সেটি বিভিন্ন অসমর্থিত সূত্রের মাধ্যমেই গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছেন বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানি আর কি। কিন্তু আসলে 13 দফা সুপারিশ না 12 দফা সুপারিশ, এই বিষয়টি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে 68 জনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত কমিটির প্রধান এটি বলেছেন। এবং তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই ঘটনা পুলিশ বাহিনীর যে অর্জিত সুনাম করোনাকালীন সময় এবং বিভিন্ন সময়ে সেই ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এই ঘটনার সময় তারা যে এই কাজ করেছে সেই বিষয়টা তারা যেটি বলেছেন যে এই সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন এবং এখানে সরকার কোনো আন্তরিকতার ঘাটতি ছিল না। তারা কক্সবাজারের ওই এলাকার সরকারি কর্মকর্তা না হওয়ার পরেও সরকারের সব ধরনের সুবিধা তারা পেয়েছেন। আরেকটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে এখানে কিন্তু তদন্ত কমিটির মধ্যে যে পুলিশ বাহিনীর সদস্য ছিল এবং সেনাবাহিনীর সদস্য ছিল এবং বিভাগীয় কমিশনের পক্ষ থেকে সদস্যবর্গ ছিল। তারা যেটি জানাতে চেয়েছেন এই সুপারিশের ফলে যে তারা যে সুপারিশগুলো দিয়েছেন এটি হয়তো ভবিষ্যতে সিনা হত্যা ঘটনার মতো এরকম কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সংসদে সোচ্চার হয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। একাদশ সংসদের চলতি নবম অধিবেশনের দ্বিতীয় দিন সকালে পয়েন্ট অফ অর্ডারে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে কথা বলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সকলের দৃষ্টি কেড়েছে। যেই দেশে প্রতিদিন একটির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি 2018 সালে মাননীয় স্পিকার 466 জন, 2019 সালে 388 জন, আর এই 2020 সালের করোনাকালের প্রথম 6 মাসে 158 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ঢাকা 5 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম, নওগাঁ 6-এ আনোয়ার হোসেন। করোনায় উপসর্গ ভিত্তিক প্রাণহানির বিশ্লেষণ নেই, মৃত্যুহার কমাতে নির্দিষ্ট লক্ষ্য নেই অধিদপ্তরের। নারায়ণগঞ্জের মসজিদে দগ্ধদের মধ্যে মামুন নামের একজনের অবস্থার উন্নতি হয়েছে, তাকে বাঁচানো সম্ভব বলে আশা করছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। সকালে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। আবাসিক সার্জন জানান, ভর্তি থাকা দগ্ধ বাকি 10 জনের অবস্থায় আশঙ্কাজনক, তবে সবাইকেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 37 জনের মধ্যে 27 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে আরও একজনের মৃত্যু হয়, রোববার মৃত্যু হয় 2 জনের। তাদের মধ্যে মনিরের শরীর শতভাগ পুড়ে গিয়েছিল আর আবুল বাশার মোল্লা 97% পুড়ে গিয়েছিল। মনির এবং আবুল বাশারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 11 জন চিকিৎসাধীন আছেন। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের সবশেষ অবস্থা এবং বিস্ফোরণের তদন্তের সবশেষ তথ্য জানাতে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, সেখানে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, মামুন নামে একজনের অবস্থা উন্নতির কথা বলছেন চিকিৎসকরা, তার শারীরিক অবস্থা এখন কেমন এবং যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন যে 10 জন, তাদের বিষয়ে বা চিকিৎসকরা সবশেষ কি তথ্য দিয়েছেন? দেখুন, মামুনের প্রসঙ্গে বলার আগে আমি একটু বলতে চাই যে আপনি তার শরীরে 93% পুড়ে গিয়েছিল, তিনি মারা গেছেন। তিনি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিলেন, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আর 10 জন চিকিৎসাধীন আছেন। এবার যদি আমি মামুনের প্রসঙ্গে আসি, আপনাকে এর আগেও জানিয়েছিলাম যে সকাল 10:30টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যিনি আবাসিক সার্জন আছেন তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে যারা চিকিৎসাধীন আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলাম। তো তিনি যেটা বলেছেন যে মামুন নামে একজন, যার শরীরের 10% পুড়ে গেছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। মামুনের অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে, তাকে পোস্ট অপারেটিভ থেকে কিন্তু অলরেডি সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তো চিকিৎসকরা আশা করছেন মামুন হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু বাকি যে 9 জন এখনো চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে আছেন 6 জন আছেন আইসিইউতে এবং বাকি 3 জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। কারো কিন্তু অবস্থা ভালো নয়, কারণ এখনো এমন 2 জন আছেন যাদের শরীরের 90% উপরে পুড়ে গেছে। এছাড়া 50 থেকে 70% মধ্যে আছেন 2 জন এবং বাকি যারা আছেন তাদের সবারই বার্ন কিন্তু 15 থেকে 47% মধ্যে এবং তারা কেউই আশঙ্কামুক্ত নন। আর চিকিৎসকরা এটাই বলছিলেন, যেহেতু শ্বাসনালী পুড়ে গিয়েছে, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে আসলে
কাউকে বাঁচানোটা খুবই কঠিন হয়ে পড়ে। তো সেদিক থেকে বলা যায় যে এখন যে 10 জন চিকিৎসাধীন আছেন তারা কিন্তু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই যে 27 জন মারা গেছেন তার মধ্যে 26টি মরদেহ ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে তার পরিবারের সদস্যদের কাছে। আর এর আগে কিন্তু গতকাল যখন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ এসেছিলেন, তিনি আসলে বলছিলেন যে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আসলে এই বার্নের রোগীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার কথা। সেই ধারাবাহিকতায় যখন আসলে তার কিছুক্ষণ পরে স্বাস্থ্যমন্ত্রী এখানে পরিদর্শন করতে আসেন, রোগীদের দেখতে আসেন, তখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা যে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে বার্ন ইউনিট স্থাপন করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোনো পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আছে কিনা। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঢাকার বাইরের 14টি হাসপাতালে কিন্তু বার্ন ইউনিট স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া যেসব চিকিৎসকরা আছেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আসলে এই বিষয়গুলি নিশ্চিত করা হবে। আর এটি নিশ্চিত করতে পারলে যে জেলাতে অথবা যে থানাতেই রোগী এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটুক না কেন, সেই স্থানীয় জেলায় তিনি প্রাথমিক চিকিৎসাটা অন্তত নিশ্চিত করতে পারবেন, তারপর তিনি ঢাকার দিকে আসতে পারবেন। সেক্ষেত্রে হয়তো মৃতের সংখ্যা বা এই ধরনের অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা অনেকটাই কমে আসতে পারে বলে আশা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তো সবকিছু মিলিয়ে এখনকার আপডেট এটুকুই যে এখন পর্যন্ত 27 জন মারা গিয়েছেন, 10 জন চিকিৎসাধীন আছেন এবং এই 10 জনের মধ্যে একজন বাদে বাকি সবার অবস্থা আশঙ্কাজনক। তো বাংলাদেশ থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিপ্রজিৎ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা একটু ঘুরে আসি নারায়ণগঞ্জের ঘটনাস্থল থেকে। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ঘটনাস্থলে 4টি তদন্ত কমিটি কাজ করছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কি ধরনের কার্যক্রম চলছে আর তদন্তের অগ্রগতির বিষয়ে আপনার কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা? দেখুন, আজকে মূলত ঘটনাস্থলে তদন্ত করছে তিতাসের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আজকে সকাল থেকেই দেখছি যে তিতাসের যে কমিটিটি এখানে কাজ করছে তারা মূলত আজকে গ্যাস লাইনের যে লিকেজটি ছিল এবং গ্যাস লাইনের যে লিকেজের অভিযোগটি আসলে করা হয়েছে সেই লিকেজটি আসলে আছে কিনা বা যে পাইপটি থেকে গ্যাস লাইন সরবরাহ করা হয়েছে সেখানে কোনো ত্রুটি আছে কিনা সেটি কিন্তু আসলে তিতাস খুঁজে দেখার চেষ্টা করছে। এরই মধ্যে আমরা দেখেছি যে একটি অংশে কিন্তু আসলে তিতাসের যে গ্যাস লাইনটি সেই লাইনটি আসলে খুঁজে পাওয়া গিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে আমাদের সাথে কথা বলেছেন এই তিতাসের যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রধান ওয়াহাব তালুকদার। তিনি আমাদের জানিয়েছেন যে নকশাটি আসলে এখানে রয়েছে সেই নকশা অনুযায়ী দেখা যাচ্ছে যে মসজিদের একটি অংশ কিন্তু আসলে তিতাসের যে গ্যাস লাইন সেই গ্যাস লাইনের উপরেই করা হয়েছে এবং তারা কিন্তু আসলে এখনো যে তদন্ত সেই তদন্তটি আসলে করে যাচ্ছে এবং আমরা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে মসজিদের পাশে একটি গ্যাস লাইনের অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছে এবং তিতাসের যিনি তদন্ত দলের প্রধান এসেছেন তার সাথেও একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে এখন পর্যন্ত আপনারা আসলে এখানে কি পেলেন সকাল থেকে? আমরা লাইনগুলো মাটি কেটে আমরা লাইনগুলো বের করার চেষ্টা করছি। তার ভিতরে 2টা পয়েন্টে আমাদের 3-4 ইঞ্চি লাইন বা কানেকশনের লাইন বের হয়েছে। আর মসজিদের সামনে যে লাইনটাকে আমরা ধারণা করছি যে বা মিডিয়াতে আমরা যেখানে দেখেছি যে ওখানে গ্যাসের লাইন আছে সেটা আমরা এখনো পাই না, সেটা মাটি কাটতেছি, আমরা পেয়ে যাবো আসলে অল্প সময়ের মধ্যে। আপনাদের যে নকশা সেই নকশা অনুযায়ী কি হচ্ছে মসজিদের একটি অংশ গ্যাস লাইনের উপরে পাওয়া গিয়েছে কিনা? হ্যাঁ, আমাদের লাইনের উপরে মসজিদ আসছে এটাকে আমরা ধারণা করছি, কিন্তু সেটা আমরা নকশায় তাই বলে, কিন্তু আমরা মাটি কেটে সরেজমিনে না দেখে আপনাকে নিশ্চিত করতে পারবো। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে আপনারা শনিবারই তদন্ত কমিটিটি গঠন করেছেন, এই তদন্ত কমিটির প্রতিবেদনটি আসলে কবে নাগাদ দেওয়া হবে? আমাদেরকে 5 দিনের সময় দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি 5 দিনের ভিতরে দেওয়ার জন্য। তবে এই প্রতিবেদনটাকে কমপ্লিট করার জন্য আমাদের স্থানীয় এবং মসজিদ কমিটির সাক্ষাৎকার দরকার, তাদের কাছ থেকে ডকুমেন্ট দরকার, আমাদের কিছু চাহিদা আছে যে কিছু কাগজ ডকুমেন্ট, সেটা দিলে আমরা বৃহস্পতিবারে পারবো এবং ওটা যদি পেতে দেরি হয় তাহলে আমাদের আর 1-2 দিন সময় লাগবে। মসজিদ কমিটি কি আপনাদের সার্বিক সহযোগিতা করছে কিনা তথ্যের ব্যাপারে? মসজিদ কমিটির সভাপতিকে এখন আমরা পেয়েছি, ওনার সাথে আমি এখন কথা বলি, এইমাত্র আমরা পেয়েছি। যেমনটি আসলে বলছিলেন এই তিতাসের যে তদন্ত কমিটিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রধান এবং একই সাথে তিনি আরেকটি বিষয় বলেছেন যে মসজিদ কমিটি থেকে একটি অভিযোগ করা হয়েছিল যে তিতাসের একজন কর্মকর্তা 50,000 টাকা ঘুষ চেয়েছিলেন। তবে তিনি বলেছেন যে এই অভিযোগটি যদি আসলে তারা খতিয়ে দেখবেন, সেটি যদি প্রমাণ পাওয়া যায় যে কর্মকর্তা এর সঙ্গে জড়িত তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, তিতাসের পাশাপাশি আজকে কিন্তু জেলা প্রশাসনের যে
তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। তিনি কিন্তু আজকে গণশুনানি করছেন, অর্থাৎ এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার স্থলের আশেপাশে যেসব বাসিন্দারা ছিলেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে কিন্তু আসলে গণশুনানি করা হচ্ছে। সে সংক্রান্তে আরেকটা খবরে, গ্যাস লাইনের লিকেজ সরানোর ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ কোনো আবেদন করেননি বলে দাবি করেছেন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিক্রয় বিভাগের ডিজিএম মফিজুল ইসলাম। পাশাপাশি ঘুষ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি, যেমনটা আমাদের প্রতিবেদকও বলছিলেন। গ্যাসের লাইনের কি অবস্থা এবং কোথা থেকে গেছে তা দেখতে সকালে নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা বাইতুস সালাম মসজিদের আশপাশে খনন শুরু করে তিতাস। এখনও সেই খনন কার্যক্রম চলছে। এ সময় ডিজিএম মফিজুল ইসলাম জানান, এখানকার এই লাইনটি অনেক পুরনো, তাই লাইনের উপর দিয়ে মসজিদ নির্মিত হয়েছে কিনা তা খোঁড়ার পর জানা যাবে। যদিও তিনি বলছেন মসজিদের নকশা অনুযায়ী এবং গ্যাসের লাইনের নকশা অনুযায়ী মসজিদের একটি পাশ গেছে, এটি তদন্তের অংশ বলেও জানান তিনি। এদিকে এছাড়া তদন্তের অংশ হিসেবে গণশুনানি করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কেউ যায়নি, কেউ যায়নি, বলা হচ্ছিল যে 50,000 টাকা। এটা মিথ্যা কথা, টোটালি মিথ্যা কথা। কারণ এমন কোনো ঘটনা নাই যে আমাদের নোটিশে আসছে আমরা কাজ করি না। মসজিদটা পরে হয়েছে, আমরা লাইনটা বের করতে পারলে আমরা বুঝতে পারবো যে এটা কি লাইনের উপরে মসজিদ হয়েছে কিনা। যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহার নিয়ে সচেতনতার ঘাটতি আছে এখনও। 5 বছর পর পর সিলিন্ডার রিটেস্টিং এর নিয়ম থাকলেও যানবাহনের চালকরাও অনেকেই জানেন না বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণ না হলে বাড়বে বিস্ফোরণের ঝুঁকি। অটোরিকশা, হিউম্যান হলার, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে নানা ধরনের যানবাহন চালাতে ব্যবহার হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। পরিবেশ বান্ধব ও খরচ কম হওয়ায় দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জ্বালানি। তবে এর সিলিন্ডার রক্ষণাবেক্ষণের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, না হলে তৈরি হয় বিস্ফোরণের ঝুঁকি। মাঝে কয়েক বছর যানবাহনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বেশ বেড়ে যায়, হয় প্রাণহানিও। পরে সিলিন্ডার পুনঃপরীক্ষা বা রিটেস্টিংয়ের তোড়জোড় শুরু হয়, এরপরই কমে বিস্ফোরণের প্রবণতা। তবে রক্ষণাবেক্ষণে সচেতনতার ঘাটতি রয়ে গেছে এখনও। 5 বছর পর পর সিলিন্ডার রিটেস্টিংয়ের নিয়ম থাকলেও যানবাহনের চালকেরাও অনেকেই জানেন না বিষয়টি। এটা আমাদের কোনো জানা মূলত মালিকেরা এইভাবে দেয়। সিটের নিচে একটা জ্বলন্ত বোম নিয়ে আমরা চলাফেরা করতেছি, কখন বিস্ফোরণ আসলে এটা বলার কোনো অবকাশ রাখে না। বিস্ফোরক পরিদপ্তরের তথ্য, 2019 থেকে 2020 অর্থ বছরে দেশে যানবাহনে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে 4টি। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। সংস্থাটি বলছে, সচেতনতার ঘাটতির পাশাপাশি নিম্নমানের সিলিন্ডার ব্যবহার, অনুমোদনহীন টেস্টিং সেন্টার থেকে রিটেস্টিংয়ের মতো বিষয়গুলো রয়ে গেছে এখনও। সিলিন্ডারটাও এমন স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনে তৈরি করতে হবে যাতে সে এই প্রেশারকে সে সহ্য করে রাখতে পারে, না হলে তো সেটা এক্সপ্লোশন হয়ে স্প্লিন্টার হয়ে শেষ হয়ে যাবে। সিলিন্ডারগুলো এক্সপ্লোশন হবে যদি সেটা সাবস্ট্যান্ডার্ড হয়, 1 নম্বর, যদি তার মেয়াদ উত্তীর্ণ হয়। সিএনজিগুলোকে যেন তেন কনভার্সন সেন্টার থেকেই দেখা যায় কনভার্ট করে ফেলা হয়, তারপরে পুরনো বা অনেক পুরনো সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হয়, লিকেজগুলোতে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না, এবং এই যখন গণপরিবহনে ব্যবহার করা হয় এটা যদি মেইনটেনেন্স না করা হয় এবং যদি 5 বছর পর রিটেস্ট না করা হয়, দেখা যায় এগুলো কিন্তু তাপের ফলে বা কোনো লিকেজ থাকলে কিন্তু বিস্ফোরণ হয়। যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন গাড়ির ফিটনেস সার্টিফিকেট দিব তখন দেখব যে সিলিন্ডারের টেস্টের মেয়াদ আছে কিনা, এবং এটা বিস্ফোরক অধিদপ্তরের কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে এটা রিটেস্ট বা টেস্ট করা হয়েছে কিনা। যানবাহনে সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে সচেতনতার পাশাপাশি নজরদারি বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউনো ওয়াহিদা খানমকে হাসপাতালের আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে কেবিনে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত হবে 3-4 দিনের মধ্যে। সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকেরা জানান, ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ এখনও অবশ থাকায় দেওয়া হচ্ছে ফিজিওথেরাপি। মাথার সেলাই কাটা হবে সপ্তাহখানেকের মধ্যে, তবে স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে। গেল 2 সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় 3 সেপ্টেম্বর সকালে তাদের রংপুরের হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই ইউনো ওয়াহিদাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। আমরা
এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এই এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে, কিন্তু আইসিইউতে থাকার জন্য ওনার বিশেষ প্রয়োজন। ওনার শারীরিক অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে, কিন্তু ওনার যে ডাইন পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ 6 আসনে আনোয়ার হোসেন হেলালকে নৌকার প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সকালে ব্রিফিংয়ের সময় তাদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই 2 আসনের উপনির্বাচনের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন 54 জন। এর মধ্যে 2 জনের প্রার্থিতা ঘোষণা করল আওয়ামী লীগ। আগামী 12 সেপ্টেম্বর রাতে এই 2 আসনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। ওই দিন বিকালে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবে দলটির পার্লামেন্টারি বোর্ড। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে ভোট গ্রহণ হবে আগামী 17 অক্টোবর। এ 2টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 17 সেপ্টেম্বর, মনোনয়ন যাচাই বাছাই 20 সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 27 সেপ্টেম্বর। করোনায় এ পর্যন্ত মারা গেছেন 4,500-এর মতো মানুষ, কিন্তু মৃত্যুর কারণ ভিত্তিক বিশ্লেষণ নেই স্বাস্থ্য বিভাগের কাছে। এতে মৃত্যুর হার কমাতে করণীয় নিয়েও কোনো ধারণাও পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, কারণ জেনে ব্যবস্থা নিতে পারলে আরও কমানো যেত মৃত্যু হার। দেশে করোনায় প্রথম মৃত্যু 19 মার্চ, পরের 11 দিনে মারা যায় আরও 5 জন। এপ্রিলে 163, মে মাসে 437, জুনে 1242 আর জুলাইয়ে মৃত্যু হয়েছে সর্বোচ্চ 1264 জনের, আর 1170 জন মারা গেছেন আগস্টে। শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার কম হলেও এ পর্যন্ত মারা গেছে 19 জন, যাদের সবারই বয়স 10 বছরের নিচে। আর 40 বছরের কম বয়স এমন ব্যক্তির মৃত্যুর তালিকায় 427 জন। এছাড়া মোট মৃত্যুর 72 ভাগের বয়স 55 বছরের বেশি, আর মোট মৃত্যুর 78 ভাগই পুরুষ। ঢাকায় মৃতের সংখ্যা বাকি 7 বিভাগের সমান, কিন্তু এসব মৃত্যুর কারণভিত্তিক বিশ্লেষণ নেই স্বাস্থ্য বিভাগের কাছে। তথ্য সংগ্রহ পর্যায়ে আছি, এখন পর্যন্ত অ্যানালাইসিস হয় নাই। অ্যানালাইসিস হলে তখন আমরা বলতে পারবো যে কি রিস্ক ফ্যাক্টর। তবে ডেফিনেটলি যারা বেশি এক্সপোজড তাদের মধ্যে সংক্রমণের হার বেশি। তারপরে হচ্ছে সেই সংক্রমণ আক্রান্ত ব্যক্তির বয়স এবং কোমরবিড কন্ডিশন এই মৃত্যুটাকে আরেকটু এক্সিলারেট করবে। বলা হচ্ছে অন্য রোগ থাকায় বয়স্কদের মৃত্যুর হার বেশি। সেক্ষেত্রে শুরু থেকে প্রতিটি মৃত্যুর কারণ বিশ্লেষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নিলে মৃত্যু হার আরও কমানো যেত বলছেন গবেষকেরা। হয়তো আমরা এই অসুখে যেটা মৃত্যু হার, ফ্যাটালিটি, এগুলো যদি কম দেখে আত্মসন্তুষ্টিতে ভুগি, মানে ব্যক্তিও ভুগি, রাষ্ট্রও ভোগে, তাহলে আর একটা মারাত্মক একটা ব্যাপার ঘটছে। ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া এবং ইনফেকশন ফ্যাটালিটি রেট ছাড়া আমরা খুব সঠিক মূল্যায়ন করতে পারছি না, এবং সত্যিকার অর্থে এই তুলনামূলকভাবে যতক্ষণ পর্যন্ত আরও বেশি টেস্ট অথবা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আইএফআর না হলে বলতে পারছি না। তবে এবার করোনায় মৃত্যুর কারণ ভিত্তিক বিশ্লেষণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুরু হচ্ছে ডেথ অডিট। প্রস্তাব পাঠানো হয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-তে। ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, কুয়েত মৈত্রী ও চট্টগ্রাম মেডিকেলে চলবে গবেষণা। মর্টালিটিগুলি হচ্ছে কেন হচ্ছে, এর কোন বয়সে হচ্ছে এবং কি কারণে স্পেসিফিক ডেটটা হচ্ছে, তার সম্পর্কে একটা আইডিয়া আমরা সুস্পষ্ট পাবো। আর সেই আইডিয়াটা পাওয়ার পরে উদ্যোগ নিয়ে যে আমাদের মর্টালিটিগুলো আছে সেগুলোকে যেন আরো রিডিউস করতে পারি সেই প্রচেষ্টা। শনাক্ত বিবেচনায় দেশে করোনায় মৃত্যুহার 1.37। গত 2 মাসে শনাক্ত অর্ধেকে নামলেও সে অনুযায়ী কমেনি মৃত্যুহার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হওয়ায় দেশবাসীকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় সরকার অর্থনীতি ধ্বংস করছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, জীবনমান উন্নয়নে খাদ্য নিরাপত্তা, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ সহ সকল সূচকে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে। এ সময় আরও জানান, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ
6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। ঢাকা 5 আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন 19 জন এবং নওগাঁ 6 আসনে 33 জন। প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখেও দেখতে পায় না। বিএনপি অর্থনীতির ভঙ্গুরতা দেখে ইতিবাচক কিছু দেখে না। তাদের রাজনীতি এখনো নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, অভিযানের নামে হয়রানি বন্ধ না করলে আড়ত খুলবেন না তারা। এদিকে সকাল থেকে আড়ত বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া ব্যবসায়ীদের। সোমবার সকালে খাতুনগঞ্জের মূল রাস্তা বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় সব পেঁয়াজের আড়তে। আড়তের সামনে বসে বিক্ষোভ শুরু করেন আড়তদার ও শ্রমিকরা। এ সময় কিছু আড়ত থেকে পেঁয়াজ বের করতে চাইলেও তাতে বাধা দেন অন্য আড়তদাররা। ফলে ভোগান্তিতে পড়েন পেঁয়াজ নিতে আসা বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট জরিমানা করছে, এটা তো কিনে আনে না মাল, আড়তদারের দেয় হেরা কমিশন কাটে, আড়তদারে জরিমানা দিবে কি আরে? কাঁচামালের দাম বাড়ায় কমায়, এটা আড়তদারের তো করার কিছু নেই, ম্যাজিস্ট্রেট জরিমানা করে, এরকম মাঝে মাঝে করে, সেই জন্য আজকে কাজকাম বন্ধ রাখছে। আড়তদাররা বলছেন, খাতুনগঞ্জে কমিশনের ভিত্তিতে ব্যবসা হয়, আমদানিকারকদের ধরে দেয়া দামেই পণ্য বিক্রি করতে হয় তাদের। আড়তদারদের অভিযোগ, আমদানিকারকরা প্রয়োজনীয় কাগজপত্র না দেয়ায় হয়রানিতে পড়তে হয় তাদের। আজকে একটা পেঁয়াজ মনে করেন বোয়াটা থেকে 32টা কিনলো, বললো 3টা খরচ 35টা বেচেন, দেখো 38টা কিনলো, 3টা খরচ 41টা বেচেন। মানে ওদের কিনার উপরে ওদের আদেশের উপর আমরা ভিত্তি করি। পেঁয়াজ, রসুন, আদা আমাদের যে আইটেমগুলা কিভাবে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায়, আলোচনা ভিত্তিতে সমাধান করে, তাহলে আমরা দোকানপাট খুলবো। ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত দোকান না খোলার সিদ্ধান্ত আড়তদারদের। তবে তাদের সমিতি বলছে, সংকট সমাধানে আলাপ আলোচনা অব্যাহত আছে। ম্যাজিস্ট্রেট মহোদয় যিনি আসছেন, তিনি যেভাবে গণহারে যেভাবে জরিমানা করছে, এটা কারো কাম্য না। তো আজকে যারা ভিকটিম, যারা জরিমানা দিছে, তারা এটা ক্ষোভের কারণে যার যার প্রতিষ্ঠান তারা বন্ধ রাখছে। তো এটা দেখি, এটা আমরা সমিতিতে বসে আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা সুরাহা করব। গেল রোববার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে 10 ব্যবসায়ীকে 77,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের 12 মামলার এখনও তদন্ত শেষ হয়নি 4টির। তবে এ পর্যন্ত তদন্তে এই 4 মামলায় খালেদ, এনু, রূপন, রাজীব ও সেলিমের 42 কোটি টাকা, 125টি ফ্ল্যাট, 9টি ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশে বাড়িরও সন্ধান পেয়েছে সিআইডি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গ্রেপ্তার আসামিদের অবৈধ সম্পদের খোঁজ মিললেও অধরাই থেকে যাচ্ছে মদতদাতারা। সিআইডি প্রধান বলছেন, মদতদাতাদের নাম আসলে তদন্ত হবে তাদের সম্পদেরও। আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযানের পর গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয় 12টি। এর মধ্যে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভুইয়া, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভুইয়া, সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এবং অনলাইন ক্যাসিনো হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে করা 4 মামলার তদন্ত এখনো চলছে। এ পর্যন্ত তদন্তে খালেদের 2 কোটি টাকা, 3টি ফ্ল্যাট ও 2টি গাড়ির সন্ধান পেয়েছে সিআইডি। আর এনুরূপনের এ মামলায় খোঁজ মিলেছে 27 কোটি টাকা, 121 ফ্ল্যাট, 25 কাঠা জমি, 2টি গাড়ি ও 3টি মোটরসাইকেলের। সাবেক কাউন্সিলর রাজীবের 1 কোটি 47 লাখ টাকা, 1টি ফ্ল্যাট, 2টি প্লট ও 1টি জিপ গাড়ির সন্ধান মিলেছে তদন্তে। অনলাইন ক্যাসিনো হোতা সেলিমের 6 কোটি টাকার 2টি চেক, 9টি ব্যবসা প্রতিষ্ঠান ও থাইল্যান্ডে মিলেছে একটি বাগান বাড়ির। সিআইডির তদন্তে বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিললেও কোনো মদতদাতার নাম আসেনি। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এত অবৈধ সম্পদ প্রভাবশালীদের মদত ছাড়া অর্জন করা সম্ভব নয়। মদতদাতারা আড়ালে থেকে গেলে প্রশ্ন উঠতে পারে তদন্ত নিয়ে। যে শুধুমাত্র সামনের যারা অফেন্ডার, সামনের যারা ক্রিমিনাল তাদেরকে না ধরে বা তাদেরকে ধরার সাথে সাথে অবশ্যই পিছনে যারা কাজ করছে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই তাহলে ক্যাসিনো, এই ধরনের করাপশন আসলে বন্ধ হতে পারে।
তবে সিআইডি প্রধান জানাচ্ছেন সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সঙ্গে তদন্ত চলছে। মদতদাতাদের নাম আসলে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী যদি এর মধ্যে যদি আরও কিছু এভিডেন্স পাওয়া যায় সেক্ষেত্রে ওদের বিরুদ্ধে পরে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা করি, সেটা দেওয়ার সুযোগ থাকে। আমরা এমন করেছি এরকম যে 8টা মামলা শেষ করেছি, সেখান থেকে আবার কয়েকটা আমরা আবার ইনকোয়ারি করছি, আমরা আরও এভিডেন্স কালেকশন করছি। আশা করছি আমরা আরও কিছু লোকের বিরুদ্ধে আমরা আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবো। ক্যাসিনোর গডফাদার ইসমাইল হোসেন সম্রাট ছাড়া গ্রেপ্তার বেশিরভাগের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে হয়েছে মামলা। সিআইডি প্রধান জানিয়েছেন সম্রাটের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে, মামলা হবে এ মাসেই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একে একে লোকসানের খাতায় নাম লেখাচ্ছে রসায়ন শিল্প কর্পোরেশন বিসিআইসির সব প্রতিষ্ঠান। বর্তমানে চালু 13 প্রতিষ্ঠানের মাত্র একটি লাভে রয়েছে। গত অর্থ বছরে 10 প্রতিষ্ঠান লোকসান গুনেছে 815 কোটি টাকা, আর একটি প্রতিষ্ঠান মুনাফা করেছে মাত্র 25 কোটি টাকা। এ অবস্থায় সার ছাড়া অন্য কারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিসিআইসির আওতায় চালু আছে 13 প্রতিষ্ঠান, যার 8টি সার কারখানা। গত 3 অর্থ বছরে এসব প্রতিষ্ঠানের লোকসান 525 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 800-তে, আর মুনাফা 150 থেকে নেমে এসেছে মাত্র 25 কোটি টাকায়। অথচ 2012 সাল থেকে টানা 3 বছর লাভ করে বিসিআইসি। 2015-16 অর্থ বছর থেকে শুরু হয় লোকসানে পথ চলা। 2017-18 অর্থ বছরে লাভজনক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 3, আর এখন মাত্র 1টি। শিল্পমন্ত্রীর দাবি সারে ভর্তুকি দেওয়ার কারণে লোকসানে প্রতিষ্ঠানগুলো। যদিও অভিযোগ আছে অদক্ষতা আর অব্যবস্থাপনার কারণে অনেক সময় কারখানাগুলোতে ঘটে দুর্ঘটনা, বন্ধ থাকে উৎপাদন। আবার অনিয়মের কারণে প্রায়ই কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিসিআইসি। আমরা কিছু করতেই মনে করি না যে এখানে আমাদের লোকসানি প্রতিষ্ঠান, সেখানে উই আর অলরেডি সাবসিডাইজ সেখানে। যে তারা বিভিন্ন কৃষককে আমরা এখান থেকে সারের ক্ষেত্রে ভর্তুকি, ওয়েদার ইটস ইম্পোর্টেড or produced here, we give them incentive to the farmers. এ অবস্থায় ব্যবসায়ী ও বিশ্লেষকদের প্রশ্ন, ভর্তুকির কারণে যদি সার কারখানা লোকসানে থাকে তাহলে অন্য কারখানা লোকসানে থাকার কারণ কি? বিসিআইসির বিভিন্ন সময়ের প্রতিবেদন বলছে সময়োপযোগী বিপণন ব্যবস্থা না থাকা, আধুনিক যন্ত্রের অভাব সহ নানা কারণে লোকসান গুনছে প্রতিষ্ঠানগুলো। সিমেন্ট ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি, হার্ডবোর্ড মিল বা পেপার মিল বা স্যানিটারি ওয়্যার, তাদের আসলে কোনোভাবেই এই প্রতিষ্ঠানগুলোকে লোকসানে থাকার কোনো যুক্তি নেই। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি চালু অবস্থায় লোকসানে থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলো লাভজনক করা ছাড়া কোনো বিকল্প নেই। বিজেএমসির ক্ষেত্রেও যেটা ছিল ওটা হলো যে টেকনোলজি হ্যাজ বিকাম আউটডেটেড, রিইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসছে, বিএমআর এর ব্যাপার চলে আসছে। এখানে আমরা আশা করব যে সরকার যাতে বিজেএমসির মতন একইভাবে এই স্পেসিফিক কিছু খাতকে দেখে যেখানে পিপিপির আয়তে দে ক্যান বি প্রাইভেটাইজড। নানা সমস্যার কারণে বিভিন্ন সময় বিসিআইসির 5 কারখানা বন্ধ করে দেয় সরকার। এসব প্রতিষ্ঠানও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংযোগ সড়ক না থাকায় 1.5 বছর ধরে অকেজো পড়ে আছে চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদীর ওপর নির্মিত 96 মিটার দীর্ঘ সেতু। অন্যদিকে হবিগঞ্জ ও গোপালগঞ্জে সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই সেতু পারাপার হচ্ছেন এলাকাবাসী। লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু কালভার্ট মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে মাথাভাঙা নদীর উপর 96 মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2019 সালের শুরুর দিকে। তবে প্রায় 6 কোটি 9 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি তারপর থেকে কেবল সংযোগ সড়কের অভাবে পড়ে আছে প্রায় অকেজো। শিয়ালমারি, বটিয়াপাড়া সহ কয়েক গ্রামের মানুষকে এখনও প্রায় 30 কিলোমিটার বাড়তি পথ ঘুরে যেতে হয় চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা বা মেহেরপুরে। প্রচুরের একটু সমস্যা আছে, এখানে কিছু অবৈধ স্থাপনা আছে। অবৈধ স্থাপনাটুকু উদ্ধার করতে পারলেই আমাদের ব্রিজের অ্যাপ্রোচ খুবই সুন্দর হয়। নিচে একটা বিশাল কম, এর ভিতরে আমিও একদিন পড়ে গেছি মোটরসাইকেল। অবশ্য আমরা গ্রামের মানুষ দুর্ভোগে চলছি, এখানে 2-1টা অ্যাক্সিডেন্টও ঘটেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুতাং নদীর এই সেতুর রেলিং ভেঙে গেছে, মাঝে তৈরি হয়েছে গর্ত। ভারী যানবাহন চলার সময় কেঁপে ওঠে সেতুটি। এই ব্রিজটা অত্যন্ত দুর্বল, অনেকদিন পুরানো ব্রিজ। এটা যে কোনো মুহূর্তে বড় গাড়ি আসলে একটা দুর্ঘটনা করতে পারে।
এই ব্রিজটা ভাঙ্গা, রেলিং টেলিং যা কিছু আছে সবকিছু ভাঙ্গা থাকা অনেক ঝুঁকিপূর্ণ। সুতাংবাসী যদি আমরা ব্রিজটা যত তাড়াতাড়ি হয়। গোপালগঞ্জের বৌতলী ইউনিয়নে বারখাদিয়া খালের এই সেতুটি 15 বছর ধরে ব্যবহার অনুপযোগী। সংস্কারের দাবি করে কোনো লাভ হয়নি। ঝুঁকি নিয়ে চলাচল 22 গ্রামের মানুষের। একটা ব্রিজ আছে এতটাই ভাঙা যে আমাদের এখান থেকে যাইতে খুবই ভয় লাগতেছে। ব্রিজের কেন বিহিত হবে না? সরকার কি বোঝে না? রাস্তাটি বাস্তবায়ন কাজ সম্পূর্ণ করেছি। উল্লেখিত ব্রিজটি ইতিমধ্যে আমরা টপো এবং সয়েল টেস্টও সম্পূর্ণ হয়ে গেছে। আমরা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছি। লক্ষ্মীপুরে এবারের বন্যায় 5টি সেতু ও 15টি কালভার্ট ভেঙে গেছে। প্রায় 1 মাস ধরে জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কমলনগর ও রামগতি উপজেলার কয়েকটি গ্রামের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 8,87,000-এরও বেশি। আক্রান্ত ছাড়িয়েছে 2,72,00,000। তবে বিশ্বে কমেছে একদিনে সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে 4,000-এর। নতুন শনাক্ত 2,30,000। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,93,00,000 মানুষ। সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে কমেছে একদিনের সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে নতুন শনাক্ত 30,000 আর প্রাণহানি 432 জনের। একসময় যুক্তরাষ্ট্রে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নিউ ইয়র্কে টানা 1 মাস সংক্রমণের হার 1% নিচে। তবে যুক্তরাষ্ট্রের 22 রাজ্যে আবারও করোনার বিস্তার বাড়ছে বলে জানিয়েছে রয়টার্স অ্যানালিস্ট। ব্রাজিলেও কমেছে আক্রান্ত ও প্রাণহানি। 24 ঘন্টায় নতুন 14,000 রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। একদিন আগেও এই সংখ্যা ছিল 30,000-এর বেশি। নতুন করে 456 জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 1,26,000। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সংক্রমণ কমলেও মে মাসের পর রোববার সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। মিলেছে প্রায় 3,000 রোগী। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 3,47,000-এর বেশি। নতুন 2 জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 41,000। ফ্রান্সে একদিনে 7,000 নতুন রোগী মিলেছে। করোনার বিস্তার রুখতে দেশটিতে 28টি রেড জোন চিহ্নিত করা হয়েছে। নিজ দেশের নাগরিকদের জন্য করোনা ভ্যাকসিনের 85 মিলিয়ন ডোজ আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। চূড়ান্ত পরীক্ষায় সফল প্রমাণ হলে 2টি ভ্যাকসিন আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর মধ্যে একটি অক্সফোর্ড এবং ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, অন্যটা স্থানীয় কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও CSL এর টিকা। সংক্রমণ বাড়ায় 40 শহরে সন্ধ্যা 7টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ জারি করেছে ইসরায়েল সরকার। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জাতিসংঘের 200 কর্মীর দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। 3 সপ্তাহ পর একদিনে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সংক্রমণ কমলেও 13 সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে হংকংয়ের 11 লাখের বেশি মানুষ। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে টপকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ভারতের। একদিনে সর্বোচ্চ 91,700 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত 42 লাখ ছাড়িয়েছে। আরও 1,008 জন নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 71,600। এরই মধ্যে ভারতের বেঙ্গালুরুতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তির দেহে দ্বিতীয় দফা ভাইরাস শনাক্ত হয়েছে। হু হু করে করোনার সংক্রমণ বাড়ছে এশিয়ার জনবহুল দেশ ভারতে। সংক্রমণের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে দেশটি। টানা 1 মাস বিশ্বের দৈনিক শনাক্তের রেকর্ডও ভারতে। আক্রান্ত ছাড়িয়েছে 42 লাখ। শুরু থেকেই সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী মিলেছে। আক্রান্ত হয়েছে 23,000-এর বেশি। রাজ্যটিতে মোট শনাক্ত 9 লাখ ছাড়িয়েছে। এদিকে জুলাইয়ে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়া 27 বছরের এক নারীর দেহে আবারও করোনা ভাইরাস মিলেছে। বেঙ্গালুরুতে এটাই প্রথম কোনো ব্যক্তির দেহে দ্বিতীয় দফা ভাইরাস শনাক্তের ঘটনা। অর্থনীতি সচল করতে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিলের ধারাবাহিকতায় 5 মাস পর মেট্রো রেল চলাচল শুরু হয়েছে দিল্লিতে। সোমবার থেকে রাজধানী নয়াদিল্লির নির্বাচিত অঞ্চলে 20% কম যাত্রী নিয়ে চলছে মেট্রো।
সতর্কতার জন্য শুধুমাত্র উপসর্গহীন যাত্রীদের মেট্রো ব্যবহারের অনুমতি মিলেছে। এছাড়াও মাস্ক বাধ্যতামূলক থাকছে সকলের জন্য। যাত্রীদের অবশ্যই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করতে হবে এবং মেট্রোতে ওঠার আগে তাপমাত্রা চেক করা হবে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ 1000 কর্মী নিয়োগ দিয়েছে। সংক্রমণ যে সকল অঞ্চলে বেশি সেসব স্টেশন বন্ধ থাকছে। এছাড়াও কলকাতা, উত্তরপ্রদেশ, গুজরাট, চেন্নাই, মুম্বাইয়ে এ মাসে খুলছে না মেট্রো। করোনার বিধিনিষেধ উপেক্ষা করায় 54 জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। এদিকে কোভ্যাক্সিন টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালানোর ছাড়পত্র দিয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ভারতের বায়োটেক সূত্র বলছে 380 জন স্বেচ্ছাসেবককে নিয়ে আগামী সপ্তাহেই শুরু হতে পারে পরীক্ষা। এছাড়া অক্সফোর্ডের কোভিশিল্ড টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে সিরাম ইনস্টিটিউট। জাইডাস ক্যাডিলার টিকা জাইকোভ-ডির পরীক্ষাও রয়েছে দ্বিতীয় পর্যায়ে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও একটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নভঙ্গ হলো নোভাক জকোভিচের। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে দুর্ঘটনাবশত এক লাইন জাজকে বল দিয়ে আঘাত করার অপরাধে ডিসকোয়ালিফাইড হয়েছেন শীর্ষ এই বাছাই। এ ঘটনায় কেবল টুর্নামেন্ট থেকেই ছিটকে যাননি, আসর থেকে অর্জিত র্যাঙ্কিং পয়েন্ট ও প্রাইজ মানিও হারিয়েছেন জোকো। নাদাল ফেডারার নেই এবারের ইউএস ওপেনে। জকোভিচকে চ্যালেঞ্জ জানাবে এমন শক্ত প্রতিপক্ষ কই। গ্র্যান্ড স্লাম জয়ের ত্রয়ী প্রতিযোগিতা জমিয়ে তোলার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু এমন এক ভুল করলেন দ্য জোকার যাতে ছিটকেই গেলেন আসর থেকে। শেষ ষোলোতে কারেনা বুস্তার সঙ্গে লড়াইয়ে জোকো ছিলেন হট ফেভারিট, কিন্তু ওয়ার্ল্ড নাম্বার 1-এর শুরুটা হয়নি আশানুরূপ। প্রথম সেটে 6-5 গেমে পিছিয়ে পড়ায় হতাশ হয়ে যান। ক্ষোভে পকেট থেকে বল বের করে পিছনের দিকে মারেন, জাগিয়ে লাগে এক লাইন জাজের গলায়। এই ঘটনার পর রেফারির সাথে লম্বা সময় কথা বলেন শীর্ষ বাছাই জোকো। তার করুণ আর্তি, লাইন জাজের তো হাসপাতালে যাওয়া লাগেনি, আমার কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন শেষ করবেন না। কিন্তু শাস্তি এড়াতে পারেননি জোকোভিচ। গ্র্যান্ড স্ল্যামের আইন অনুযায়ী খেলোয়াড় কোনোভাবেই কোন অফিসিয়াল, প্রতিপক্ষ, দর্শক বা টুর্নামেন্ট এলাকার মধ্যে থাকা কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না। এ দুর্ঘটনার মিনিট 5 আগেও ক্ষুব্ধ হয়ে অ্যাডভার্টাইজিং বোর্ডে বল হিট করেছিলেন সার্বিয়ান তারকা। কোর্ট থেকে বেরিয়ে জকোভিচ সংবাদ সম্মেলনেও অংশ নেননি, তবে ইনস্টাগ্রাম পোস্টে নিজের দুঃখ আর শূন্যতার কথা জানিয়েছেন। লাইন জাজের সুস্থতায় স্বস্তি প্রকাশ করেন। জকোভিচের এই ঘটনায় টেনিস অঙ্গনে তোলপাড়, বিস্ময় আর হতাশা খেলোয়াড়দের মাঝে। যখন এই ঘটনা ঘটে তখন আমি আমার কোচের সাথে কথা বলছিলাম। ঘুরে তাকিয়ে দেখি লাইন জাজ পড়ে গিয়ে কাঁদছেন। জকোভিচের সঙ্গে খেলায় এমন কিছু ঘটবে চিন্তাই করিনি। আমার জন্য বিষয়টি কঠিন ছিল। এটা দুর্ভাগ্যজনক, বিশেষ করে লাইন জাজ যেভাবে আঘাত পেয়েছে। আমি মনে করি শাস্তির সিদ্ধান্ত ঠিকই আছে। জকোভিচ টুর্নামেন্ট থেকে বাদ, সে নিশ্চয়ই এ ঘটনায় খুব ব্যথিত। জকোভিচের মতো বল দিয়ে আঘাত করে এমন ডিসকোয়ালিফাই হওয়ার নজির টেনিসে খুব কম। 1995 সালের উইম্বলডনে ব্রিটিশ টেনিস তারকা টিম হ্যানম্যান ক্ষুব্ধ হয়ে এমন শট নিয়েছিলেন, যা আঘাত করে এক বল গার্লকে। 2007-এর সিনসিনাটি ওপেনে রাশিয়ার রাডিয়ানোভা হারের পর প্রতিপক্ষের সমর্থকদের বল হিট করেন। 2017 সালে কানাডার সাপোভালোভ আম্পায়ারকে বল দিয়ে আঘাত করে টেনিসে ডিসকোয়ালিফাইড হন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্জিও রামোস ও আনসু ফাতির নৈপুণ্যে ইউএফা নেশনস লিগে বড় জয় পেয়েছে স্পেন। ইউক্রেনকে হারিয়েছে 4-0 গোলে। অন্যদিকে সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে আসরে এখন পর্যন্ত জয়হীন জার্মানি। ম্যাচের শুরুতেই ফাতি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিকে দলকে এগিয়ে নেন অধিনায়ক রামোস। এরপর 29 মিনিটে জোড়া পূর্ণ করেন তিনি। শুরু থেকেই দুর্দান্ত খেলা ফাতি বাঁকানো শটে গোল করেন 32 মিনিটে। আর এর মধ্য দিয়ে 17 বছর বয়সী ফাতি বনে যান স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগেও সবচেয়ে কম বয়সে গোল দেওয়ার রেকর্ড গড়েন তিনি। স্পেনের বড় জয়ের দিন ড্র করেছে জার্মানি। গুন্দোয়ানের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ওয়াকিম লোভের দল। 57 মিনিটে উইডমারের গোলে সমতায় ফেরে সুইসরা। এ লিগের 4 নম্বর গ্রুপে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন, 2 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে জার্মানি। নির্বাচন এলেই যেন সরব হয়ে ওঠে ফেডারেশন। ব্যাডমিন্টনের কমিটির মেয়াদ শেষ হয়েছে 1 সেপ্টেম্বর।
আবারও ক্ষমতায় আসার পায়তারা চলছে, সেজন্য পক্ষে আছে নানা যুক্তিও। তবে নির্বাচন নিয়ে সাবেক ও বর্তমান কমিটির কাদা ছড়াছড়ি এরই মধ্যে শুরু হয়ে গেছে। ফল নেই জৌলুস, আছে শুধু ঐতিহ্যের গালগল্প। সভাপতি মহাসচিব দ্বন্দ্বে অচল শুটিং ফেডারেশন। ফুটবলের কর্মকর্তা সংগঠকেরা ব্যস্ত নিজেদের মধ্যে কাদা ছড়াছড়িতে। ছোট ফেডারেশনগুলোর অবস্থা আরও বেহাল। করোনাকালে বন্ধ উডেন ফ্লোর জিমনেশিয়াম। ফেডারেশন কর্তাদের অনুপস্থিতিতে গেটের সামনেই চলছে জুয়া খেলা। দেখার কেউ নেই। খেলা আবার কবে শুরু হবে? ব্যাডমিন্টনের ভবিষ্যৎ কি? এসব নিয়ে কোনো আলোচনাই নেই। সবার নজর ফেডারেশনের হট চেয়ারের দিকে। অভিযোগ উঠেছে বাইলজ না মেনেই এতদিন নাকি সাধারণ সম্পাদক পদে ছিলেন আমির হোসেন বাহার। তার উপর ক্ষমতায় টিকে থাকতে একটা কমিটি গঠনের জন্যও নাকি নানা রকম তদবির করছেন তিনি। ব্যাডমিন্টন ফেডারেশন চালানোর জন্য আমি মনে করি ওনার যথেষ্ট জ্ঞান নেই, এবং ব্যাডমিন্টন বিশেষ করে যে লোকের ব্যাডমিন্টন সম্পর্কে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা থাকে না, সে কিভাবে একটা ব্যাডমিন্টন নিজের দেশে এবং আন্তর্জাতিকভাবে সে কন্ডাক্ট করবে। তবে বর্তমান সাধারণ সম্পাদকের ব্যাখ্যা ভিন্ন। পারফরমেন্সে কথা বলবে। পদে থেকে কতটা দায়িত্বশীল ছিলেন তারা। জুবাইদুর রহমান রানার 4 বছর মেয়াদে জাতীয় দলের প্রাপ্তি একটি ব্রোঞ্জ। সেখানে বাহারের 4 বছরের জাতীয় দলের প্রাপ্তি 5টি স্বর্ণসহ 17টি পদক। বাহার জানান, অতিথি পাখির মতো এসে ফেডারেশনের পরিবেশ নষ্ট করছেন রানা। আগের কমিটি যে সমস্ত কাজ করেছে, অনধিক অনেক কাজ করেছে। তারা মানব পাচার হইতে ইউনিসেফ সামগ্রী বিক্রি সহ অনেক কিছু করেছে। তার সব ডকুমেন্টস আমার কাছে ইতিমধ্যে আমি সংরক্ষণ করেছি। নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলে ব্যাডমিন্টনের মান উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবার আহ্বান শাটলারদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে আরও 2 দিন বন্ধ থাকছে অনুশীলন। সেই ফাঁকে করা হচ্ছে ক্রিকেটারদের করোনা টেস্ট। আজ ক্রিকেটারদের বাসায় গিয়ে নেওয়া হচ্ছে নমুনা। এদিকে শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড প্রায় গুছিয়ে ফেলেছেন নির্বাচকরা। গত রাতে দেশে ফেরা হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সবুজ সংকেত পেলে 2-1 দিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। 3 জন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হওয়ায় প্রস্তুতি বন্ধ ক্রিকেটারদের। সেটি বহাল থাকছে আরও 2 দিন। আর সেই ফাঁকে ক্রিকেটারদের আরেক দফা করোনা পরীক্ষা চূড়ান্ত করেছে বিসিবি। এতে করে কোনো ক্রিকেটার করোনা পজিটিভ হলেও তার সুস্থতার সময় মিলবে। শ্রীলঙ্কা সফরে চূড়ান্ত দলে রাখার সুযোগ তৈরি হবে। আরো 2 দিন বাড়িয়েছে, আর প্র্যাকটিসটা হবে কালকে পরশু 2 দিন টেস্ট হবে, তারপর আমরা আবার ডিসিশন দিব কি কখন চালু করব। শ্রীলঙ্কা সফরের আগে সূচি নির্ধারণের কঠিন চ্যালেঞ্জ এখন 2 বোর্ডের সামনে। কোয়ারেন্টিনের জন্য 14 দিন বরাদ্দ করলেই শেষ হচ্ছে না কাজ। 21 সেপ্টেম্বর শুরু দলীয় প্রস্তুতি, আর লঙ্কা যাত্রা সম্ভাব্য তারিখ 27 সেপ্টেম্বর। করোনা নিয়ে সতর্কতায় স্কোয়াড বড় রাখার পরিকল্পনা প্রধান নির্বাচকের। ইতিমধ্যে হয়ে গেছে খসড়ার কাজ। 38 জনের দল থেকে বেছে নেওয়া হবে 20 থেকে 22 সদস্য। একই সময় চূড়ান্ত হবে হাই পারফরমেন্স ইউনিটে 26 জন। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সবুজ সংকেত পেলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তো এখন তো আমরা মোটামুটি অলমোস্ট টিম রেডি করে ফেলেছি, কারণ আজকে কোচ আসছে, ওর সাথে বসে ওটা প্ল্যানটা নিয়ে আমরা একটু আগাবো। তো মোটামুটি টিম রেডি আছে। আশা করছি আমরা 8 তারিখের মধ্যে বোর্ডে জমা দিয়ে দিতে পারবো। সিরিজের ভেন্যু নিয়ে ইঙ্গিত পাওয়া গেলেও দিনক্ষণ নিয়ে আসেনি কোনো ঘোষণা। সবকিছু মিলিয়ে ক্রিকেট সূচির সাথে বায়োসিকিউরিটি প্রোটোকলের সমন্বয় এখন বড় চ্যালেঞ্জ 2 বোর্ডের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।